আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি। যারা নাকি আমাদের বাংলাদেশে বসে এরা মন্তব্য করতেছেন যে ভারতের ভিতরে যদি এমন ডিসিশন নেয়, এই ডিসিশনে খেলাটা উচিত, এই খেলাটা খেলানো উচিত, বাংলাদেশের থেকেও কিছু সাথ দেওয়ার দরকার। এরা সিকিউরিটি দিবে বলছে, মনে করেন আপনাকে সিকিউরিটি দেওয়ার কথা বলছে, তো সিকিউরিটি আপনি ওই হিসেবে গেলেন ওইখানে খেলতে খেলতে যাওয়ার পর অনেক সাংবাদিক যাবে, হয়তো বা দেখা যাবে কিছু আমাদের মতো সাধারণ মানুষও যাবে দর্শক হিসাবে খেলা দেখার জন্য। তো তখন এক নম্বর পজিটিভ ওইটাতে পরে আসি। এক নম্বর পজিটিভ হয়েছে যে যখন বাংলাদেশের খেলোয়াড় ওইখানে যাবে, মাঠে নামবে খেলার জন্য, তখন দর্শকের একটা উপমাত ভাষা আছে না, যেমন ধরেন ভারতের হিন্দুত্ববাদী যেগুলো আপনার জয় শ্রীরামে স্লোগান দেয়, বিভিন্ন সংগঠনের মধ্যে এরা উম্মাতের মতো কাজ করে, এরা যদি গ্যালারি থেকে ব্যাট সাউন্ড দেয়, তখন আমাদের বাংলাদেশের প্লেয়ারগুলো কি তখন মনোবল নিয়ে খেলার মাঠে ওরা মনোবল নিয়ে খেলতে পারবে? যেমন ধরেন গ্যালারির থেকে ব্যাট সাউন্ড আসলো, বা তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে, বা স্বাভাবিক মনে সে খোলা মনে খেলতে পারবে না। হ্যাঁ, ওইটার দায়িত্ব কে নেবে? দেখা গেছে যে একটা ছোট দলের লগে বাংলাদেশ তখন হারে গেছে, বা যেটা জিতা খেলা, এটা মনোভাব নষ্ট হয়ে যাওয়ার কারণে হারে গেছে। আর ওইখানে ভারতের মাটিতে এখন যদি বাংলাদেশ খেলতে যায়, আমি জানি যে সহজ মনে ওরা খেলতে পারবে না, যে ওখানে কিছুই ছিল না ওইটা নিয়ে খেলতে পারবে না। আপনি যতটাই ওনাদেরকে সিকিউরিটি নিরাপত্তা দেন না কেন, এরা স্বাভাবিক মনে কখনো খেলতে পারবে না। আর তাছাড়া গ্যালারি থেকে ব্যাট সাউন্ড আসবে, হয়তো বা বুয়া বলবে, নয়তো বা বাংলাদেশ এই বলবে, সংখ্যালঘু এই রাষ্ট্র সেই, ওইদিকে তাদের পক্ষের হয়তো বা কোনো দর্শকে থাকবে না। কি কিছু কথা বুঝেন না? আর তৃতীয়ত, প্রথমে যে কথাটা নিয়ে শুরু করছি সেটা হইলো যে যখন মনে করেন এরা বাংলাদেশ খেলতেছে 4টা খেলা, 3টা কলকাতায়, একটা বোম্বাই, বা মেনু পরিবর্তন করে দিল্লিতে দিল। তো দিল্লিতে কি এখানে জয়শ্রীম বলার লোক নাই, গু খাওয়া লোক নাই? গুমূত্র খায় যে এদের মাথা কতটুকু কাজ করে আপনি বলেন? ওইখানে আপনি যদি বলেন যে ওরা গু খায় না, ওরা গরুর পেশাব খায় না, এবং কি গরুর পেশাবকে এভাবে এভাবে চুমন করে এভাবে গায়ে ছিটায়, এইটুকু সব যদি ভিডিও দেখতে চান আপনারা, এগুলো আমরা দিতে পারবো, এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাভেলেবেল। কিছু কথা বুঝছেন? তো ওইসব জায়গার যেখানে ভারতের মধ্যে 25টা প্রদেশ আছে, 25টা প্রদেশের মধ্যে যেখানে দিবে সেখানে বাংলাদেশের খেলোয়াড়গুলো মানে নিশ্চিন্তায় খেলার মাঠে পরিদর্শন করতে পারবে না, এদের ভিতরে একটা দুর্বলতা কাজ করবে। আর ওইখানে আমি মনে করি যে বাংলাদেশের কোনো খেলোয়াড় যদি দর্শকের যদি সাপোর্ট না পায়, এরা কিভাবে খেলবে? মনে করেন আপনার এখানে 300 মানুষ আছে, 300 দর্শক আছে, তো 300-র মধ্যে যদি 200 অন্য দলে সাপোর্ট করে, 100 মানুষ যদি আপনি সাপোর্ট করে, তাহলে আপনার মনোবল থাকবে। আর আপনি তো এখানে ওই মনোবল নিয়ে খেলতে পারবেন না, আপনার ভিতরে দুর্বলতা কাজ করবে। বিনু পাল্টালে কি বই, এটা তো ভারতের ভিতরেই আউটসান করবেই, এটা আউটসান করবেই। এটা কি সরকারের মানুষের মুখের মধ্যে তালা দিতে পারবে সিকিউরিটির মধ্যে? ওরা সিকিউরিটি দিবে কি? বাংলাদেশের যারা সাংবাদিক যাবে তাদের জন্য একটা দুর্ঘটনা না হয়, বাংলাদেশের খেলোয়াড়ের উপরে যেন কোনো হামলা না হয়, বাংলাদেশের মানুষের উপরে যেন কোনো হামলা না হয়, ওইটা সিকিউরিটি দিবে। আপনি কি মানুষের মুখে সিকিউরিটি দিবে সরকারে? খেলার দর্শকের মাঠের মধ্যে আপনি দর্শকের মুখে কি তালা দিতে পারবে? ওটা সিকিউরিটি দিতে পারবে? সে জায়গায় খেলোয়াড় মাঠে নামলে কি মন মানসিকতা নিয়ে খেলবে? এটা আমাকে প্রশ্নের উত্তর বলেন। আপনারা তো শেয়ারের মধ্যে বসে বসে সোশ্যাল মিডিয়ার মধ্যে বহুত কিছু বলেন, স্যালানে আসি লাইভের মধ্যে অনেক কথা বলেন, এটা একবার চিন্তা করছেন? আপনি চিন্তা করছেন? এরা চাইলে পারে, এটা না পারার কিছু না। এটা হচ্ছে যে ঘুরাই ফিরাই ভারতের ভিতরে খেলতে হইব, ভারতের অর্থনীতির চাপটা কমানো যাবে না, অদা সংকটটা রাখতে হবে। ওই যে অর্থনৈতিক সংকটটা একটু কমে যাবে, 4টা ম্যাচ শ্রীলঙ্কায় যাবে, যে অর্থটা আসবে ওটা শ্রীলঙ্কা পাবে, এটা ভারতে পাবে না। ভারতে তো নাকানি সুপানি খাওয়াবে এখানে ঘুরে কোন রকম ভারতের ভিতরে খেলাটা রাখার জন্য। এটা তো ক্রিকেটের মধ্যে এটা এমন কোনো জটিল না, এটা চাইলে এটা পারে, এটা এমন কিছু না। এটা তো আপনার মার ফেস দিয়ে দিয়ে রাখতেছি, এক কথাই সোজা। এরা এত কিছু ঘুরানোর কি, এত কিছু ঘুরাচ্ছে কেন?
বুঝতে হবে আপনাদের থেকে এটা বুঝতে হবে, আপনাদের থেকে পড়ালেখা আছে, আপনাদের থেকে এটা বুঝতে হবে। এরা ঘুরাইতেছে যে ঘুরি ফিরি যেন ভারতের ভিতরে খেলাটা পরিচালনা হয়, নাহলে অন্যটা যে হাইব্রিড খেলা চলে পাকিস্তান ভারতের, এরকম এটা তো হাইব্রিড হয়েছে। এটা হাইব্রিড হিসাবে এটা পার করা যায় না, এটা সহজভাবে পার করা যায়, এটা করে না। অনেকজন বলতেছে জটিল জটিল জটিল, কিসের জটিল? জটিল কিসের? আইসিসি বোর্ডে যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি কঠোর অবস্থান নেয়, ভারতে খেলতেই হবে, তাহলে আরেকটা দেশের সাথে যখন এরকম হবে, সব দেশের সাথে আজকে বাংলাদেশের সাথে করেছে, কালকে পাকিস্তানের লোক হয়েছে, পরশু দিন আফগানিস্তানের লোক করবে, নিউজিল্যান্ডের লোক করবো, অস্ট্রেলিয়ার লোক করছে, এরকম একটা দেশের সাথে এরা সবসময় করবে, এটা সুযোগ দেওয়া যাবে না। আমি মনে করি যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যেটা ডিসিশন নিচ্ছে এটাতে যেন অটল থাকে। প্রয়োজনে খেলবো না, সমস্যা না, আমাদের ছেলেবেলারা কোনোদিন যদি ভালো খেলে, কোনোদিন সুযোগ পায়, আবার যাব। আর এটা ভারতের কফিয়ত বাংলাদেশের কাছে দিতে হবে। আর আমরা দেখি আমাদের বাংলাদেশের ছেলেবেলারা আন্দোলন করে কখন? ফুটহাট আন্দোলন করে, যখন আন্দোলন ওরা এসআইআর তৈরি করছে, বাঙালি বাঁচতেছে গিয়া করতেছে নির্বাচনের উদ্দেশ্যে, তখন আমাদের বাংলাদেশের ছেলেবেলারা আন্দোলন করে না, এটার জন্য আমি খুব খুশি হয়েছি। কিন্তু এখন আমাদের মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স কেনার পর যখন এরা হিন্দুত্ববাদী জয় শ্রীরাম বলে এই সেই বলে এটা বাদ দেওয়া গেছে বিসিবির থেকে, তখন আমার বাংলাদেশের বেকার ছেলেরা, শিক্ষিত ছেলেরা, এরা একটা আন্দোলন ডাকতে পারতো যে ভারতের যত নাগরিক আমার বাংলাদেশে চাকরি করে বিভিন্ন পাবলিক মেল কারখানার মধ্যে এদেরকে দূরাইতে হবে, আমাদের বাংলাদেশে শিক্ষিত ছেলে আছে এদেরকে নিতে হবে। তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তখন এই ডিসিশন নিত, যারা মেল কারখানার মধ্যে ভারতীয় মানুষ রাখছে, তখন বলতে হতো যে কিছুদিনের জন্য ওদেরকে ছাড়ি দাও, তোমরা ওদেরকে সরাও। এটা সরকারের নির্দেশ দেওয়ার একটা কারণ ছিল, রাস্তা ছিল। আপনারা আন্দোলনের সময় আন্দোলন করবেন না, এটাই তো একটা সুযোগ ছিল আপনাদের আন্দোলন করে আপনাদের স্যারকে আপনাদের ফায়দা। আপনারা যে বেকার করতেছেন, কেউ মাদক খাইতেছে টেনশনে, কেউ ইউবা খাইতেছে, কেউ নেশা করতেছে, কেউ গাঁজা খাইতেছে, শিক্ষিত ছেলেরা বাংলাদেশের মধ্যে, কেউ অটো চালাইতেছে, কেউ ফানের একটা কন্টেনার নিয়ে গলায় করে রাস্তা রাস্তা হাঁটতেছে, কারো বাসার মধ্যে বেকার পড়ে রয়েছে, শর্মে কিছু করতেছে না, মেন্টালের মতো হাঁটতেছে, একটা সিগারেটের ফোন আরেকজনের থেকে খুঁজে খাইতেছে। হেভি ভালো ভালো শিক্ষিত ছেলেরা এবং বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এরা এখন আন্দোলন ডাকতে পারে নাই, এরা এই আন্দোলনটা ডাকতে পারে নাই যে ভারতের নাগরিক এখনো বহিষ্কার করা বাংলাদেশ থেকে। একটা খেলার জন্য যদি 9 কোটি 20 লাখ টাকার লাই যদি একটা প্লেয়ারকে এরা বাদ দিতে পারে, হিন্দুত্ববাদী জয় শ্রীরাম গুখাইয়া মুখ খাইয়া যদি সরকারে এটা নামাতি দেখছে, আইসিসি বোর্ডে যদি ভারতের আইসিসি বোর্ডে যদি এটা বাদ দিতে পারে, আমার বাংলাদেশের জনগণ যদি এটা নিয়ে আন্দোলন করে যে ভারতীয় নাগরিক যেগুলো বাংলাদেশের কলকারখানা মেল কারখানার মধ্যে চাকরি করে এদেরকে এখান থেকে বহিষ্কার করা হোক, এদেরকে এখান থেকে তাড়ানো হোক, তাহলে তোমরা যারা শিক্ষিত আছো তারা নাকি বিভিন্ন টেনশনে ভোগ করতেছো, তোমরা ওই জায়গাটা তখন সরকারের বাধ্যই তখন বলতো যে এটা এখন আমার থেকে সামাল দেওয়ার জন্য যারা মেল কারখানার মালিক আছে, বড় বড় কোম্পানি আছে, এদেরকে ডাকি বলতো যে এদেরকে এখন কিছুদিনের জন্য স্থগিত করো। এটা বড় হইলে দেখা যাবে। ওই উসুল্লাই হইলো এদেরকে কি বলি যে আপনারা আন্দোলনের সময় আন্দোলন করেন না। যদি আইসিসি বোর্ডকে বিশ্ব অল আইসিসি বোর্ড যদি বাংলাদেশের এই টি-20 কাপটা যদি কোনো রকম বহিষ্কার করে, যদি শ্রীলঙ্কা না দেয়, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম। আপনারা সবাই যারা শিক্ষিত ছেলেবেলা আছেন, যুবক ছেলেবেলা আছেন, সার্কি বার্কি না, এই আন্দোলনটা আপনারা করবেন, করে বাংলাদেশকে দেখাবেন যে আমরাও আন্দোলন করানোর কারণে আমাদের বাংলাদেশের সরকারে বলবে যে তোমরা আন্দোলন করানোর কারণে একজন বাঙালি খেলোয়াড় দূরেছ, আমার বাংলাদেশের ছেলেবেলারা শিক্ষিত ছেলেবেলারা আন্দোলন করছে, আমি আন্দোলনের চাপের মুখে পড়ি, তোমাদেরকে আমি বাইর করতে বাধ্য হয়েছি। বাস ক্লিয়ার। আমি আমার বাংলাদেশের শিক্ষিত ভাই বোন অকেল সকলের ভালোর জন্য বলছি। যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে এই কথায় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।